হাদিরা মরে নাচে দেখো আজ 18 কোটি হাদি, আমরাও আজ জালিমের বুকে ঝড় তোলা প্রতিবাদী। হাদিরা মরে নাচে দেখো আজ 18 কোটি হাদি। সাথে একটু স্লোগান দিতে পারি। আমি বলবো গণভোটে হা দিন, আপনারা বলবেন নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। গণভোটে হা দিন, গণভোটে হা দিন, নিরাপদ বাংলাদেশ বুঝে নিন। আমরা সবাই হাদি হব। 32 বছর বয়সের একটা ছেলের জন্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, জানা যায় আহাজারি করে কেঁদেছে। এর কারণটা কি আসলে? এর কারণটা সিম্পল। তারা হাদির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চিহ্ন খুঁজে পেয়েছে। এই হাই কালচার এবং লো কালচারের কনসেপ্টের জন্যেই এই আমাদের যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ইতিহাস রচনা, মিডিয়া এবং আরও অনেককে মিলিয়ে, এই ন্যারেটিভের কারণেই যখন ব্যারিস্টার আরমান গুম হয় আপনার মধ্যবিত্ত মন কাঁদে না, কারণ আপনাকে তথাকথিত প্রগতিশীল পত্রিকাগুলো শিখিয়েছে ওরা হাই কালচার না, ওদের জন্য কেন না। মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা ওয়ালা ওয়ালা গো, মদিনা কমলি ওয়ালা, মদিনার গোলাম। কবিতায়, শিল্পে, সাহিত্যে ওসমান হাদিকে বাঁচিয়ে রাখতে হবে। আপনারা যদি শহীদ ওসমান হাদির বিচার চান, যদি শহীদ ওসমান হাদির সাথে ইনসাফ কায়েম করতে চান, পৃথিবীর যে কোনো বাধার মুখে আপনাদেরকে হাদি হত্যার বিচার আদায় করতে হবে। ভাইরা আমার, আপনারা আমাকে ওয়াদা দেন, যে পরিস্থিতি আসুক ওসমান হাদির বিচারের দাবি থেকে আপনারা কখনো সরে আসবেন না। প্রিয় ভাইরা আমার, এইখানে দাঁড়িয়ে ওসমান হাদি যে বিপ্লবের কথা বলেছিলেন, শাহবাগীদের হাত থেকে এই শাহবাগকে মুক্ত করেছিলেন, আপনাদের দায়িত্ব থাকবে আর কখনোই এই টিএসসি, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্ডিয়াপন্থী, দিল্লিপন্থী কোনো কালচারাল ফেটিস্ট যাতে আর দখল করতে না পারে। ভাইরা আমার, ওসমান হাদির স্বপ্ন, ওসমান হাদির সাংস্কৃতিক বিপ্লব, ওসমান হাদির রাষ্ট্রীয় সংস্কার আপনারা যদি অব্যাহত রাখতে পারেন, তাহলে আমাদের ওসমান হাদির রক্ত এবং তার শাহাদাত সফল হবে। ভাই মাইক 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 আছে কি ভাই? সবাই বলে আপনাদের এই আনন্দ উপভোগে বেশিক্ষণ বাধা হব না। প্রথমে আমি ডাকসুকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটা করার জন্যে। হাদির ব্যাপারে জাস্ট দু একটা কথা বলে আমি অন্য আরেকটা প্রসঙ্গে চলে যাব। খেয়াল করে দেখেন আপনারা যে যেদিন হাদির এই ঘটনাটা ঘটলো, হাদিকে গুলি করা হলো, তার আগ পর্যন্ত বোধহয় বাংলাদেশের মানুষ জানতো না যে তারা হাদিকে এতটা ভালোবাসে। এখন হাদির যেদিন হাদি চলে গেল সেদিনের জানাজার কথা আপনাদের সবার নিশ্চয় মনে আছে। তা অবিশ্বাস্য ব্যাপার। হাদির বয়স কত ছিল? আমার ধারণা 31-32 এরকম হবে। 32 বছর বয়সের একটা ছেলের জন্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে, জানা যায় আহাজারি করে কেঁদেছে। এর কারণটা কি আসলে? এর কারণটা সিম্পল। তারা হাদির মধ্যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের চিহ্ন খুঁজে পেয়েছে। আমি কিছুদিন আগেও আমার ফেসবুকে একটা লেখা লিখেছিলাম, সেখানে বলেছিলাম যে হাদি ধীরে ধীরে একটা চিহ্ন হয়ে উঠছে এবং এই সৌভাগ্য সবার হয় না। আমাদের মধ্যে হাদি খুবই সৌভাগ্যবান যে তাকে তার এই কী বলে সেই জায়গায় পৌঁছেছে।
এখন এই যে স্বাধীনতা সার্বভৌমত্বের কথা আমরা বলি, আমি কি প্রায় সবসময় এই কথাটা বলি যে স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি, এই কথাটা, এই বাইনারিটা অনেক ব্যবহার করা হতো। এই বাইনারিটাকে এখন নতুনভাবে দেখার সময় এসছে। আমি কিছুদিন আগেও এটা লিখেছি, সেটা হচ্ছে যে এই যে এখন এই মুহূর্তে স্বাধীনতার বিপক্ষ শক্তি কে? বিপক্ষ শক্তি হচ্ছে সে যে আমার সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করেছে ফর 15 ইয়ার্স। স্বাধীনতার বিপক্ষ শক্তি হচ্ছে সে যে আমার দেশ থেকে নির্বাচন জিনিসটা উঠিয়ে নিয়ে গেছে। আমার দেশে কে শাসন করবে এটা আরেক দেশে বসে নির্ধারণ হতো, রাইট? আমার দেশে কে মন্ত্রী হবে, কে কী হবে, এটা আরেকজন নির্ধারণ করতো। সো আপনি যখন আপনার দেশের সকল সিদ্ধান্ত নেওয়ার ভারটা আরেক জায়গায় তুলে দেন এবং তুলে দিয়ে বলেন যে আমি স্বাধীনতার পক্ষের শক্তি, এর চাইতে বড় তামাশা এটা আর হতে পারে না। বাংলাদেশের তরুণ প্রজন্ম যাদেরকে আমরা ভাবি, যেমন এবার যারা আন্দোলন করেছে এদের বয়স কত ছিল? বেশিরভাগই আমি তো দেখতে পাচ্ছি 16 থেকে 25-এর মধ্যে যারা মাঠে ছিল, 16-25 বা 16 থেকে 27-28। অ্যাপারেন্টলি মনে হয় যে এরা তো কিছু বুঝতে পারে না, কিন্তু আপনি খেয়াল করে দেখেন তারা যে রাস্তায় আন্দোলনে নেমেছে। আমি 17 তারিখে আমার ফেসবুকে লিখেছিলাম যে আপনারা যারা ভাবছেন এটা কোটা বিরোধী আন্দোলন, আপনারা বোকার স্বর্গে আছেন। এটা আসলে নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে না বাঁচার আন্দোলন। বাংলাদেশের প্রত্যেকটা ছেলে, আমি তখন অস্ট্রেলিয়ায়, আমার আপনার জানার একটা দুর্ঘটনা ঘটেছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল, তখন আমি ট্রিটমেন্টে ছিলাম। তো আমাকে ডাক্তার বলতো আপনি ফেসবুক আধা ঘন্টার বেশি ব্যবহার করবেন না। আমি তখন প্রায় 18 ঘন্টা ব্যবহার করতাম। তখন আমি দেখতাম যে মিছিল, ওরা মুখে বলছে কোটা, কিন্তু আমি ওদের বুকের ভিতরে দেখতাম আবরার ফাহাদকে। অ্যান্ড হুজ আবরার ফাহাদ? আবরার ফাহাদ হচ্ছে সে যে সারাক্ষণ আমাদের সার্বভৌমত্বের কথা বলে গেছে। ফলে মিছিলে আপনারা যাই দেখেছি, আমরা প্রত্যেকে জানি তাদের স্লোগানগুলোর ভেতরের অর্থটা কি। ভেতরের অর্থ হচ্ছে স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তারা এই স্বাধীনতা চেয়েছিল, আমরা এই স্বাধীনতা পেয়েছি। এখন আমরা দেশ পুনর্নির্মাণের কাজ, এটা কঠিন কাজ। যে পৃথিবীর এমন কোনো বড় গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, আপনারা পাবেন না যেটার পরে পুনর্নির্মাণের সময় অনেক কনফ্লিক্ট তৈরি হয়, কারণ সমাজের নানান গোষ্ঠী এখানে জড়িত থাকে, ফ্রিকশন থাকে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে এমন একটা স্পেস তৈরি করা, কালচারাল স্পেস, যেই স্পেসটার ফলে বাংলাদেশে ফ্যাসিবাদের আর কোনো সুযোগ হবে না। এখন এটা দিয়ে আমি কী বোঝাচ্ছি? এটা দিয়ে আমি বোঝাচ্ছি, আপনারা দেখবেন যে আওয়ামী লীগের 16 বছরের যত দুঃশাসন, এর প্রধান হাতিয়ার ছিল কালচার। আমি সব জায়গায় এই কথাটা বলি। কালচার মানে এটা কি? মানে একটা কালচারাল ন্যারেটিভ তৈরি করেছিল, হাই কালচার, লো কালচার। কে হাই কালচার? যে তথাকথিত বাঙালি সংস্কৃতি, মানে আওয়ামী সংস্কৃতি, মানে হেজিমনিক পলিটিক্সে বিশ্বাস করে, সে হাই কালচার। আর বিএনপি মিলিটারি থেকে এসছে, ছি এরা তো হাই কালচার হতে পারে না। ফলে জিয়াউর রহমান হাই কালচার না, বেগম খালেদা জিয়া হাই কালচার না, ইসলামী দল যারা করে তারা কেউ হাই কালচার না, এরা প্রত্যেকেই লো কালচার। এখন আপনারা ভাবতে পারেন এই হাই কালচার আর লো কালচার, এটার সাথে আওয়ামী লীগের ফ্যাসিবাদ মুক্ত হওয়ার সম্পর্ক কী? আমি একটা ছোট্ট উদাহরণ দিই। হাই কালচার আর লো কালচার যে এই কনসেপ্টটা যে কাজটা করে, সে আপনাকে বলে দেয় কার মৃত্যুতে আপনি কাঁদবেন এবং কার মৃত্যুতে কাঁদবেন না। এই হাই কালচার এবং লো কালচারের কনসেপ্টের জন্যেই এই আমাদের যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ইতিহাস রচনা, মিডিয়া এবং আরও অনেককে মিলিয়ে, এই ন্যারেটিভের কারণেই যখন ব্যারিস্টার আরমান গুম হয় আপনার মধ্যবিত্ত মন কাঁদে না, কারণ আপনাকে তথাকথিত প্রগতিশীল পত্রিকাগুলো শিখিয়েছে ওরা হাই কালচার না, ওদের জন্য কেন না। যখন ইলিয়াস আলী গুম হয় তখন আপনার মন কাঁদে না, কারণ আপনাকে ওই প্রগতিশীল পত্রিকাগুলো শিখিয়েছে যে হাই কালচারের না, যে লো কালচারের, তার জন্য তোমার কাঁদতে হবে না। আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে আমি বিএনপি এবং জামায়াত ইসলামীকে ধন্যবাদ জানাই যে জুলাই আন্দোলনের সময় তারা একবারও বলে নাই যে এই আন্দোলনের পিছনে আমরা আছি। এটা যদি তারা বলতো তাহলে আপনি নিশ্চিত থাকেন আমাদের কালচারাল ইন্ডাস্ট্রি এই কথাটাই প্রতিষ্ঠিত করতো, এখানে বিএনপি আর জামাত আছে, এখানে তুমি যেও না, এখানে মানুষ মারা গেলে অসুবিধা নাই। হেফাজতে যে 61 জন মারা গেছে, আমাদের মধ্যবিত্তের মন কি কেঁদেছে? কাঁদেনি, কারণ ওই যে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে ওদের জন্য তুমি কেঁদো না, কারণ ওটা লো কালচার। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে কথা
আমি জানি না আপনারা তখন বয়স কত ছিল। আমি 2013 দিকে আমাকে একদল ডাকতো আল্লামা ফারুকি বলে, আরেক দল ডাকতো নাস্তিক বলে, দুই দলের এক দলও আমাকে চিনত না। কিন্তু আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা বললাম এই কারণে যে 2013 থেকে আমি দেখেছি যে এই বাইনারিটা কি ভয়ঙ্কর, এবং এই বাইনারি কিন্তু এই 16 বছরে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছে। আমরা যেন একই ফাঁদে গিয়ে না পড়ি। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি এটা থেকে বের হয়ে আসার। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এবারের পহেলা বৈশাখে যেই কি বলেন ট্র্যাডিশনাল নববর্ষের উৎসব হয়েছে, সেখানে বাঙালিরা শুধু ছিল না, বাঙালি, চাকমা, মারমা, গারো সবাই ছিল। যখন আমরা এই বাঙালি সংস্কৃতির নামে যে একটা বায়বীয় সংস্কৃতি, এটা আজকে লেকচার দেওয়ার বিষয় না, আরেকদিন লম্বা কথা বলা যাবে। বাঙালি সংস্কৃতি একটা অদ্ভুত জিনিস। আপনি খেয়াল করবেন 1905-এ যখন বাংলা ভাগের কথা উঠেছিল, তখন আমরা কলকাতার যারা আমাদের উচ্চ বর্ণের এলিটরা ছিল তারা বলেছিল আমরা সবাই বাঙালি। কিন্তু 47-এ এসে দেখেন যখন এক বাংলা রাখার কথা বললো, তখন আর আমরা সবাই বাঙালি নাই। সো বাঙালি জাতীয়তাবাদ একটা আজব জিনিস, এটা একসময় কাজ করে, একসময় কাজ করে না। এইটা থেকে বের হয়ে আমরা যখন বাংলাদেশি হয়ে উঠবো, এখন বাংলাদেশি হয়ে ওঠা বলতে আমরা কী বোঝাতে চাচ্ছি? আমরা বোঝাতে চাচ্ছি আমরা বহু ধর্মের দেশ। আমাদের এখানে ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন সব জাঁকজমকপূর্ণ হবে, যেটা এবার হয়েছে। আমাদের ট্র্যাডিশনাল নববর্ষ সকল জাতিগোষ্ঠী মিলে একসাথে পালন করবে। আমরা যত বেশি এক থাকব তত বেশি কিন্তু নিশ্চিত থাকবেন ফ্যাসিবাদ আসার আর কোনো সম্ভাবনা নাই। আমি একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করব। 5 আগস্টের পরে দেশে যখন কোনো পুলিশ ছিল না, মন্দিরগুলো পাহারা দিয়েছে কারা? মাদ্রাসার ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রে, রাইট? এখন মাদ্রাসার ছেলেরা, তাদেরকে এটা কে বলে দিল যে তোমাকে এটা পাহারা দিতে হবে? তাদেরকে এটা বলে দিয়েছে তার কমন সেন্স। তার কমন সেন্স বলেছে যে এই জায়গায় আমার জন্য ফাঁদ পাতা আছে, কেউ না কেউ এসে আক্রমণ করবে এবং বলবে এই তোমরা খারাপ, তোমরা করেছো। ফলে আমি নিশ্চয়ই এই একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আমাদেরকে যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত এবং হেজিমনি মুক্ত একটা টেকসই পলিটিক্যাল কালচারের বাংলাদেশ চাই, আমরা সবার সব কালচারাল স্পেসকে সবার জন্য উন্মুক্ত করতে হবে। এখন সবার জন্য উন্মুক্ত বলতে কী বোঝাচ্ছে? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালায় আমরা ঢাকা এবং চিটাগংয়ে এটা এক্সপেরিমেন্ট করেছি। সেখানে একই সঙ্গে স্যামুম গান গেয়েছে, কলরব গান গেয়েছে, র্যাপ গান হয়েছে, রক কনসার্ট হয়েছে, সবাই একই মঞ্চে এসছে। আমি জানি না এই 54 বছরে এর আগে বাংলাদেশে কেউ এটা কখনো কল্পনাও করতে পারতো না যে সবাই মিলে একটা জায়গায় আসবে। এই যে সবাই মিলে আমরা একটা জায়গায় আসতে পেরেছি, এটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। এটা অব্যাহত রাখলে আমাদের ভবিষ্যৎ সিকিউর। ডাকসুকে আবার ধন্যবাদ এই আয়োজনটা করার জন্য। আর আমি শুনলাম যে ওরা হাদির বিভিন্ন বক্তৃতার সংকলন বের করছে। আমি সাদিককে বলছিলাম যে হাদির কবিতাটা প্রয়োজনে বইটা আবার রিপ্রিন্ট করা হোক, অ্যাভেলেবেল। হাদির দুর্ভাগ্য হচ্ছে ওর অ্যাক্টিভিজমের আড়ালে ওর কবি পরিচয়টা হারিয়ে যাচ্ছে। ওর কবি পরিচয়টা ফিরে আসা উচিত। কিছুদিন আগে আমি একটা কবিতা কাকে যেন আবৃত্তি করতে দেখলাম, জুলাই রেভলিউশনের অ্যালায়েন্স সম্ভবত শেয়ার করেছিল, ওর মাকে নিয়ে লেখা একটা কবিতা। একটা লাইন এখনও ইমেজারি হিসাবে আমার মাথায় গেঁথে আছে, যেখানে ও বলেছিল মায়েরা চিরকাল আলিফ থাকে না, একসময় রুকুর মতো নেমে যায়। আনবিলিভেবলি পাওয়ারফুল লাইন অ্যান্ড ইমেজারি। সো হাদির কবিতাগুলো যেন সামনে আসে, শুধু অ্যাক্টিভিজমের আড়ালে যেন আমরা কবি হাদিকে হারিয়ে না ফেলি। আপনাদের সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে আমার কথা শোনার জন্য। ওয়ান লাস্ট থিং, সামনে গণভোটে আমরা সবাই কি দিব? ইয়েস। সো দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু সিকিউর আওয়ার ফিউচার। যা কিছু সংস্কারের কথা আমরা বলছি, হ্যাঁ যদি না জিতে এর কিছু হবে কি না আমরা জানি না। সো আপনারা সবাই আপনাদের বন্ধু বান্ধব যারা পাশের আছে সবাইকে হ্যাঁ ভোট দিতে উদ্বুদ্ধ করেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, জোয়ার এসেছে জল সমুদ্রে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল। চল 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 চল, ঊর্ধ্ব গগনে পাজামা দল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল। উপস্থিতি, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা।
আমি সংক্ষেপে দুটো প্রেক্ষাপটে কথা বলবো। আপনারা জানেন বাংলাদেশের একটা অঞ্চলের সাথে পাহাড়িদের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের যুদ্ধ চলেছে। সেই যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন তাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার এলাকার মানুষ তার ভাষা হারিয়ে ফেলেছে। আমি ওখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, জিজ্ঞেস করেছি খোদা হাফেজ তোমাদের ভাষায় কি বলবা, বলে দোস্ত আমি তো জানি না। তখন আমি ওনাকে বলেছিলাম আপনি কোনোদিনও আপনার উদ্দেশ্য সফল করতে পারবেন না, কারণ আপনার মানুষ মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী আপনার সংস্কৃতি ভুলে গেছে। বাংলাদেশ কোনোদিনও স্বাধীন হতো না যদি 52 না হতো। সাংস্কৃতিক আন্দোলন যে কোনো জাতির মুক্তির প্রধান পাঠ। আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, কিন্তু আমাদের দীর্ঘদিন গত 2 দশকের মতো সময় আমরা আসলে স্বাধীন ছিলাম না। এর অন্যতম কারণ আমাদের সংস্কৃতি পরাধীন হয়ে গিয়েছিল, আমাদের সংস্কৃতি দখল হয়ে গিয়েছিল। সেই সংস্কৃতিকে পুনরুদ্ধার করার যুদ্ধ যারা করেছেন, জুলাই বিপ্লবের পাশাপাশি সেই আন্দোলনের প্রধান পুরোধা শহীদ ওসমান হাদি। শহীদ ওসমান হাদি আমাদের সেই সংস্কৃতি পুনরুদ্ধার করেছেন। আমরা আজকে এখানে কাওয়ালি দেখছি, এটা একসময় ভাবা যেত না, কাওয়ালি শুনছি। আমরা আশা করব আজকে যারা এই আয়োজন করেছেন ডাকসু এবং তরুণ লেখক ফোরাম এবং শহীদ ওসমান হাদির যত অনুসারী আছেন, আপনারা আমাদের এই সাংস্কৃতিক চেতনা জিইয়ে রাখবেন। সাংস্কৃতিক আগ্রাসন থেকে বেরিয়ে এসে বাংলার মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে আপনারা ছড়িয়ে দিবেন। তাহলেই শহীদ ওসমান হাদির প্রতি সম্মান জানানো, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন সংস্কৃতি, স্বাধীন ভাষা, স্বাধীন মাতৃভূমির আমাদের উদ্দেশ্য সফল হবে। 71-এর উদ্দেশ্য সফল হবে, 24-এর উদ্দেশ্য সফল হবে। কাজেই আজকের এই আয়োজন আমরা সারা বাংলাদেশে যদি ছড়িয়ে দিতে পারি, ওসমান হাদির সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে দিতে পারি, আমি নিশ্চিত আমাদেরকে আর কেউ পরাধীন রাখতে পারবে না। যারা আয়োজন করেছেন সবার কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, হাদি ভাইয়ের রক্ত, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।